নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর সম্ভবামি যুগে যুগের নতুন আরেকটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অতুল নামের এক ছেলে পাঞ্জাবে থেকে সেখানে কাজবাজ করত। সেখানে কাজবাজ করে সে বেশ ভালো টাকায় উপার্জন করেছিল। ফেব্রুয়ারি মাসে তার বোনের বিয়ে হওয়ার ছিল। নিজের বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্যেই কিছুদিন আগেই সে নিজের গ্রামে ফিরে আসছিল। ট্রেনে তারই মতো আরও অনেক ব্যক্তিরা ছিলেন যারা বাইরে কাজবাজ করতেন, সেখান থেকে তারা নিজের নিজের বাড়িতে আসছিলেন। হঠাৎ করেই ট্রেনের কম্পার্টমেন্টে এক পরিবার ঢুকলো। কম্পার্টমেন্টের প্রত্যেকটা কোণা যেন খুব সুন্দর গন্ধে ভরে গেল। পরিবারে মা, বাবা, এক ছোট ছেলে এবং একটি বড় মেয়ে ছিল। মেয়েটির বয়স প্রায় 21-22 বছর হবে। মেয়েটির নাম ছিল সোনিয়া। সোনিয়াকে দেখতে অপূর্ব সুন্দরী ছিল। সে অতুলের সামনের সিটে এসে বসলো এবং বসা মাত্রই সে অতুলকে দেখতে লাগলো। সোনিয়া অতুলের দিকে তাকিয়ে মৃদু হেসে দিল। তারপর বলতে লাগলো, আপনার সিট কোনটা? অতুল বলল, এই যে আমার লোয়ার বার্থের সিটটাই আমার। তখনই সোনিয়া বলল, এর ওপরের সিটটা আমার বাবার। আপনি যদি একটু আপনার সিটটা চেঞ্জ করে নেন তাহলে খুব ভালো হবে। আমার মা বাবা যদি একটু নিচে জায়গা পেয়ে যেত তাহলে ওদের সুবিধা হতো। আসলে বাবার একটু বয়স হয়েছে তো ওপরের সিটে উঠতে ওনার খুব অসুবিধা হবে। সোনিয়া যখন অতুলকে হেসে হেসে কথা বলল তখন অতুলও তার কথায় রাজি হয়ে গেল। এত সুন্দরী এক মহিলা যদি কাউকে হেসে হেসে কোনো কথা বলে তাহলে সে ব্যক্তি কি তার কথায় রাজি না হয়ে পারে? অতুল বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ওপরের সিটেই শুয়ে পড়ব। অতুল বারবার করে সোনিয়ার দিকেই তাকাচ্ছিল। প্রথম দেখাতেই অতুলের সোনিয়াকে খুব ভালো লেগে গেছিল। সোনিয়াও অতুলের দিকে আর চোখে তাকাচ্ছিল। মনে হচ্ছিল যেন সোনিয়ারও তাকে ভালো লেগে গেছে। এদিকে আশেপাশের লোকজন যখন নিজের নিজের কাজে ব্যস্ত, সোনিয়ার মা বাবা যখন জিনিসপত্র গোছগাছ করতে ব্যস্ত, তখনই অতুল আর সোনিয়ার মধ্যে চোখে চোখে যেন অনেক কথা হতে লাগলো। ট্রেন নিজের গন্তব্যের দিকে রওনা দিল। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। সোনিয়ার মা বাবাও নিজের নিজের ফোন বার করে তাতে ব্যস্ত হয়ে গেল। সোনিয়ার ভাই ভিডিও গেম খেলছিল আর অতুল তখনও সোনিয়াকে এক দৃষ্টিতে দেখেই যাচ্ছিল। সে বারবার করে সোনিয়ার দিকে তাকাচ্ছিল, আবারও মাথা নিচু করে নিচ্ছিল। সে বুঝতে পারছিল না যে সে কিভাবে নিজেকে আটকাবে। সে চাইছিল না যে সোনিয়াকে সে এইভাবে দেখুক, কারণ ওকে সোনিয়াকে এইভাবে দেখতে যদি কেউ দেখে নিত তাহলে তারা অতুলকে খারাপ মনে করত। অতুল খুব ভালো স্বভাবের একটি ছেলে ছিল, তার পরিবারও খুব ভালো ছিল, কিন্তু সোনিয়াকে এক নজরে দেখার পর থেকে সে যেন তার উপর থেকে আর চোখই সরাতে পারছিল না। এদিকে সোনিয়া অতুলের দিকে যখনই তাকাচ্ছিল তখনই অনুভব করছিল যে অতুল আগের থেকেই তাকে দেখছে। এভাবেই 2-1 ঘন্টা যখন কাটলো তখন অতুল ট্রেনের সিট থেকে উঠে বাথরুমের দিকে যেতে লাগলো। হয়তো তার বাথরুম যাওয়ার ছিল। বাথরুম থেকে বেরিয়ে যখন অতুল নিজের সিটের দিকে এগিয়ে আসছে সে দেখলো সোনিয়াও তার দিকেই যাচ্ছে। সোনিয়াকে দেখা মাত্র অতুল আবারও বাথরুমের পাশের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। সোনিয়া অতুলের সামনে গিয়ে তাকে বলতে লাগলো, আপনি এখানে দাঁড়িয়ে গেলেন কেন? তখনই অতুল বলল, তোমার জন্যে দাঁড়িয়ে গেলাম। সোনিয়া বলল, আমার জন্যে দাঁড়িয়ে গেলে? তার মানে কি আমার জন্যই তুমি এই ট্রেনে বসেছো? অতুল বলতে লাগলো, কে জানে, এটাও তো হতে পারে, হয়তো তার জন্যেই তোমার পাশের সিটটা পেয়ে গেছি আমি। সোনিয়া বলতে লাগলো, তুমি যেভাবে আমাকে ঘুরে ঘুরে দেখছো, এইভাবে দেখলে লোকে কি বলবে বলো তো? আমার মা বাবা যদি একবার দেখে যে তুমি আমাকে ওইভাবে দেখছো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই অতুল বলতে লাগলো, আমি কি করব, আমার বারবার তোমার দিকেই চোখ চলে যাচ্ছে, আমি নিজেকে আটকাতে পারছি না। সোনিয়া বলল, এইভাবে দেখার কিছু হয়নি, যদি দেখতেই হয় তাহলে আমার ফোন নাম্বারটা নিয়ে রাখুন, পরে আমার সঙ্গে কথা বলবেন। এমনটা বলে সোনিয়া অতুলকে নিজের ফোন নাম্বার দিল। তারপর অতুল নিজের সিটে গিয়ে বসে পড়ল আর কিছুক্ষণ বাদে সোনিয়াও নিজের সিটে গিয়ে বসলো। অতুল মনে মনে খুব খুশি হচ্ছিল, কারণ কিছুক্ষণ আগে যেই মেয়েটাকে সে ঘুরে ঘুরে দেখছিল, যেই মেয়েটাকে সে এত পছন্দ করে ফেলেছিল, সেই মেয়েটা তাকে নিজের ফোন নাম্বার দিয়ে দিয়েছে, নিজের ভালোবাসা স্বীকার করেছে। কিন্তু অতুল এটা জানতো না যে কিছুক্ষণ পর, অর্থাৎ আর কিছুক্ষণ পর যখন রাত হবে তখন তার সঙ্গে কি হতে চলেছে।
দেখতে দেখতে সন্ধ্যা 6:30 বেজে গেল। সোনিয়ার মা একটি ফ্ল্যাক্স থেকে চা বার করে তাদের সকলকে চা দিতে লাগলো। তখনই সোনিয়া অতুলকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলল, তুমিও চা খেয়ে নাও। অতুল বলতে লাগলো, আমাকে যদি চা দাও তাহলে খেতে পারি। তখনই সোনিয়া বলল, মা ওনাকেও 1 কাপ চা দিয়ে দাও, উনি একা একা বসে আছেন। তখন সোনিয়ার মা অতুলকে 1 কাপ চা দিল। অতুল খানিকটা লজ্জা পাচ্ছিল। সে বলল, না না, আমাকে চা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তখনই সোনিয়ার মা বলল, আরে ভাই, এত লজ্জার কি আছে, চা খেতে কোনো অসুবিধা নেই, আমি বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছি। আসলে ট্রেনের চা এত খারাপ বানায়, আমাদের খেতেই ইচ্ছা করে না। আমাদের তো মাঝে মধ্যেই ট্রেনে ট্রাভেল করতে হয়, তাই আমি প্রত্যেকবার এইভাবে বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে আসি, তুমি খাও, খুব ভালো লাগবে। তখনই অতুল সোনিয়ার মায়ের কাছ থেকে চা নিল এবং তাদের সঙ্গেই বসে চা খেতে লাগলো। কিছুক্ষণ বাদে সোনিয়া আবারও অতুলকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, বলল, কেমন লাগলো চা? অতুল রিপ্লাই দিয়ে বলল, দারুণ হয়েছে, তুমি বানিয়েছো? সোনিয়া মেসেজে বলল, হ্যাঁ আমি বানিয়েছি। বন্ধুরা, এইভাবেই 2 অপরিচিত ব্যক্তি ট্রেনে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করলো এবং সকলের মাঝে তারা নিজের প্রেম কাহিনী চালাতে লাগলো। তখনই সোনিয়ার বাবা অতুলকে জিজ্ঞেস করলো, কোথায় যাওয়া হচ্ছে? অতুল বলল, আসলে আমার বাড়ি কলকাতায়, তাই কলকাতাতে যাচ্ছি। তখনই সোনিয়ার বাবা বলল, তুমি কি কাজ করো? অতুল বলল, আমি একজন ইলেকট্রিশিয়ানেরই কাজ করি। আসলে আমি পাঞ্জাবে থেকে কাজ করি, আর কিছুদিন বাদেই আমার বোনের বিয়ে, তাই বাড়িতে যাচ্ছি। আমার বাবা মা একা একা সমস্ত কিছু সামলাতে পারবে না, তাই কিছুদিন আগে ছুটি নিয়েই বাড়ি যেতে হচ্ছে। এভাবেই দেখতে দেখতে রাত বাড়তে লাগলো। যখন রাত 9:30 খানিক বাজলো, তখন তারা সকলেই রাতের খাওয়ার খেলো এবং 10টা 10:30 নাগাদ সকলেই নিজের নিজের সিটে শুতে চলে গেল। সোনিয়ার বাবা মা নিচের সিটে শুলো, সোনিয়ার ভাই মাঝের সিটে শুলো এবং সোনিয়ার আরেক বোন তার পাশের সিটে শুলো, আর সোনিয়া একদম ওপরের সিটে চলে গেল। অতুলও সোনিয়ার পাশের সিটে গিয়ে শুলো। রাতের বেলা যখন একে অপরের পাশাপাশি একে অপরের এত কাছাকাছি ছিল তারা, তখন সোনিয়া আর অতুল একে অপরকে এক দৃষ্টিতে দেখেই চলেছিল। সামনের দিকে যে সিটটি ছিল তার ওপরের ভারতে এক বয়স্ক ব্যক্তি ছিলেন। তিনিও তাদের দুজনকেই দেখে যাচ্ছিলেন, কিন্তু তাতে এদের কোনো ফারাক পড়ছিল না। এরা তো একে অপরের সঙ্গে গল্প করতে এবং একে অপরের দিকে দেখতেই ব্যস্ত ছিল। তারপর অতুল আর সোনিয়ার মধ্যে চ্যাটিং শুরু হলো। ফোনের মাধ্যমেই তারা একে অপরের সম্বন্ধে অনেক কিছু জানতে লাগলো। সোনিয়া যখন অতুলের বাড়ির খবর জানলো, সে জানলো যে অতুল কোথায় থাকে, তখন সোনিয়া বুঝতে পারলো যে অতুলের থেকে তার বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়, 30-35 মিনিটের দূরত্বেই অতুলের বাড়ি। অতুল সোনিয়াকে জিজ্ঞেস করলো যে এখানে পাঞ্জাবে সে কী করতে এসেছিল। তখন সোনিয়া বলল, এখানে তার জ্যাঠার বাড়ি, সে কিছুদিনের জন্য নিজের জ্যাঠার কাছে এসেছিল তাদের সঙ্গে দেখা করতে এবং তাদের কাছে থাকতে, আর তারপরে তারা আবারও কলকাতা ফিরে যাচ্ছে নিজেদের বাড়িতে। সোনিয়া তখন রাহুলকে জিজ্ঞেস করলো তার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি। তখন রাহুল বলল, হ্যাঁ আমার এক গার্লফ্রেন্ড তো আছে। অতুলের কথা শুনে সোনিয়া কিছুক্ষণ চ্যাটিং করা বন্ধ করে দিল। কিছুক্ষণ বাদে অতুল যখন তাকে আবারও মেসেজ করলো, সে বলতে লাগলো, যখন গার্লফ্রেন্ড আছে তাহলে আমার সঙ্গে এত কথা বলছো কেন? তখনই অতুল বলতে লাগলো, আরে তুমি তো আমার গার্লফ্রেন্ড, কিছুক্ষণ আগেই তো তুমি আমাকে বললে যে তুমি আমার সঙ্গে কথা বলবে, আমি তো ভেবেছিলাম তুমি আমার গার্লফ্রেন্ড হবে। তখনই সোনিয়া বলল, এক রাতের বয়ফ্রেন্ড হয়ে তুমি কি করবে? এরপরে যদি আমাদের আর দেখা না হয় তখনই অতুল বলল, এক রাতের গার্লফ্রেন্ড হলেও আমি তোমাকেই নিজের গার্লফ্রেন্ড বানাতে চাই, এই রাতটা আমি সারা জীবন মনে রাখব। তারপর তারা একে অপরের ফটো পাঠানো শুরু করলো, একে অপরের বাড়ির অ্যাড্রেস পাঠানো শুরু করলো। রাত যখন অনেক গভীর হলো, তখন অতুল বলতে লাগলো, তুমি আমার সিটে চলে আসো। অতুলের মুখে এই কথা শুনে সোনিয়া বলল, তুমি কি পাগল হয়েছো? আমি তোমার সিটে কেন চলে আসবো? এছাড়াও এটা ট্রেন, তোমার ভয় লাগছে না এমন কথা বলতে? তাদের মধ্যে এতক্ষণে এমন অনেক কথা হয়ে গেছিল, এমন অনেক ভিডিও, এমন অনেক ফটো শেয়ার হয়ে গেছিল, যার ফলে অতুল আর সোনিয়ার মধ্যে দূরত্বটা অনেকটা কমে গেছিল। অতুল বলতে লাগলো, তুমি যদি না আসো তাহলে আমি তোমার সিটে চলে যাচ্ছি।
তখনই সোনিয়া বলল, অতুল তুমি ভুলেও এই কাজ করতে যেও না। কেউ যদি জেগে যায় তাহলে সে সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে এক সিটে দুজন আছে। অতুল বলতে লাগলো, আমি ওসব কিছু জানি না, আমি তোমার সিটে আসছি। তখনই সোনিয়া বলল, দেখো তুমি যদি এমন করো তাহলে কিন্তু আমি নিচে চলে যাব। অতুল বলল, আরে না না, এত ভয় পেও না, আমি তো তোমার সঙ্গে ইয়ার্কি মারছিলাম, এমনটা আবার হয় নাকি। তখনই সোনিয়া বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, এখন আর আমি বেশি কথা বলতে পারছি না, আমার খুব ঘুম পাচ্ছে, আর কিছুক্ষণ পর তো ভোরও হয়ে যাবে, কিছুক্ষণ রেস্ট নিয়ে নাও, গুড নাইট। অতুলও রাতে ঘুমিয়ে পড়ল, কিন্তু পরদিন সকালে যখন অতুলের চোখ খুলল সে দেখল তার পাশে তার ব্যাগটা নেই। এমন দৃশ্য দেখে অতুল প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল, তার মাথা খারাপ হয়ে গেল, কারণ সে ওই ব্যাগের মধ্যে অনেক টাকা পয়সা রেখেছিল, অনেক গয়না রেখেছিল। কিছুদিন বাদেই তার বোনের বিয়ে, সে পাঞ্জাব থেকে অনেক টাকা উপার্জন করে বাড়ি ফিরছিল। এছাড়াও তার বোনের গয়নাগুলোও সেই ব্যাগের মধ্যেই সে যত্ন করে রেখে দিয়েছিল। কিন্তু সে যখন নিজের ব্যাগ খুঁজে পাচ্ছিল না, তখন তার মাথায় যেন বজ্রাঘাত পড়ল। এদিকে ট্রেনের সেই কম্পার্টমেন্টে এই ঘটনাটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। সকলে অতুলকে বলতে লাগলো, তুমি কি পাগল? তুমি ট্রেনের মধ্যে এইভাবে সোনা দানা নিয়ে যাতায়াত করছো, এমনটা কেউ করে? তখন অতুল বলতে লাগলো, আসলে কিছুদিন আগেই আমি এক সোনারুর দোকানে কাজ করতে গেছিলাম, সেখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের গয়না দেখেছি, তাই আমি ভেবেছিলাম আমার বোনের বিয়ের জন্য আমি গয়নাটা এখান থেকেই কিনে নিই। অতুল ছটফট করতে লাগলো, সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। এখন এত লোকের মাঝখানে সে হাউ হাউ করে চিৎকার করে কাঁদতেও পারছিল না, কিন্তু তার মনে কি হচ্ছিল সেটা একমাত্র সেই বুঝতে পারছিল। এদিকে সোনিয়া যখন এই দৃশ্য দেখলো তারও খুব খারাপ লাগলো। অতুলের এমন অবস্থা দেখে সোনিয়া মনে মনে ভাবতে লাগলো যে সে কিভাবে অতুলকে সাহায্য করতে পারে। সোনিয়া তখন অতুলকে জিজ্ঞেস করতে লাগলো, তোমার কাছে কি এই টাকাই ছিল? এর থেকে বেশি অন্য কোনো টাকা তোমার কাছে জমানো নেই? তখনই অতুল বলল, ব্যাংকে 3 লাখ টাকা রাখা রয়েছে, তাই দিয়েই আমার বোনের বিয়েটা দিতে হবে, কিন্তু গয়নাগাটি আর বাদবাকি জিনিসের আমি কি করব? অতুল মাথা নিচু করে বসে পড়ল এবং তার চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। কিছুক্ষণ বাদে অতুল বাথরুমের দিকে চলে গেল নিজের চোখ মুখ ধোয়ার জন্য। তখনই সোনিয়া তার বাবা মাকে বলতে লাগলো, দেখো বাবা, ছেলেটা তো আমাদের পাশের গ্রামেই থাকে, খুব একটা দূরত্বও না আমাদের বাড়ির থেকে ওদের বাড়ি। আমার মনে হয় তুমি যদি ছেলেটাকে সাহায্য করো তাহলে ছেলেটার বোনের বিয়ে হতে পারে। তার বিয়েতে এত খরচা, একটা মানুষকে সাহায্য করার থেকে বড় কিছু তো হয় না। এছাড়াও ছেলেটা তো ভালো টাকা পয়সাও উপার্জন করে, তো আমার মনে হয় তুমি যদি ওকে সাহায্য করো ও ভবিষ্যতে তোমার টাকা ফিরিয়ে দেবে। তখনই সোনিয়ার বাবা বলল, দেখ মা, আমি তোর কথা বুঝতে তো পারছি, কিন্তু যদি পরেও টাকাটা না দেয় তখন কি হবে? এছাড়াও আমরা তো জানি না ও সত্যি কথা বলছে কি মিথ্যে কথা বলছে। তখনই সোনিয়ার মা বলল, আরে মিথ্যে কথা কেন বলবে? দেখতেই তো পাচ্ছ ছেলেটা কত দুঃখে রয়েছে, কান্নাকাটি করছে, মিথ্যা কেউ বললে এরকম ব্যবহার করে নাকি? তখনই সোনিয়ার বাবা পাশের সিটের দুজন ব্যক্তিকে অতুলের সম্বন্ধে জিজ্ঞেস করতে লাগলেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, এই ছেলেটা কি সত্যি কথা বলছে? এই ছেলেটার কি ব্যাগ সত্যিই চুরি হয়েছে? তখনই সেই ব্যক্তিরা বলতে লাগলো, হ্যাঁ দাদা, এই ছেলেটা সত্যি কথাই বলছে, কারণ এ যখন এসেছিল তখন তো আপনারা আসেননি, তখন আমি দেখেছিলাম যে এ 2টো ব্যাগ নিয়ে এসেছে, আর একটা ব্যাগ সে একবার মাথার কাছে রাখছিল, একবার কোলের কাছে রাখছিল, আর ওই ব্যাগটাই ওর মিসিং। মনে হয় কেউ রাতেই ওর ব্যাগটা চুরি করে নিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে অতুল আবারও নিজের সিটে এসে বসলো। তখন সোনিয়ার বাবা তার পাশে গিয়ে বসলেন এবং তাকে বলতে লাগলেন, আচ্ছা, তোমার যে এই ব্যাগের ভেতরে যা ছিল সেগুলো চুরি হয়ে গেছে, এখন তুমি কি করবে? তোমার কাছে কি এছাড়া আর কোনো অ্যারেঞ্জমেন্ট আছে? তখনই অতুল বলতে লাগলো, না কাকাবাবু, এর থেকে বেশি আমার কাছে এখন এই মুহূর্তে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। আমি তো সেই জন্যই চিন্তা করছি, বিয়েটা যদি আর 2-3 মাস পরে হতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু বিয়েটা সামনের মাসে আর কটা দিন বাকি বিয়েতে, আমি এত তাড়াতাড়ি এত কিছু কিভাবে অ্যারেঞ্জ করব আমি বুঝতেই পারছি না। তখনই সোনিয়ার বাবা বলল, তুমি কি কাজ করো? মানে আমি বলতে চাই তুমি মাসে কত টাকা উপার্জন করো? অতুল বলল, আমি প্রতি মাসে প্রায় 50 থেকে 55 হাজার টাকা উপার্জন করি। অতুলের মুখে কথা শুনে সোনিয়ার বাবা বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের পাশের গ্রামেই থাকো, আর তুমি যখন এত বিপদে পড়েছো তাহলে এক কাজ করো, তুমি আমার কাছ থেকে 2 লাখ টাকা ধার নাও,
তুমি 4-5 মাস পর আমাকে সেই টাকাটা ফেরত দিয়ে দিও, আমি তোমার কাছ থেকে কোনো সুদও নেব না। অতুল বলতে লাগলো, কাকাবাবু আপনার অনেক ধন্যবাদ, আমি আপনাকে 2-3 মাসের মধ্যেই টাকা ফেরত দিয়ে দেবো, এত সময় আমার লাগবে না। তখন সোনিয়ার বাবা অতুলের ব্যাংকে 2 লাখ টাকা ট্রান্সফার করলেন। অতুল সোনিয়াকে বারবার হোয়াটসঅ্যাপে থ্যাঙ্কস বলছিল। সে বলছিল, তোমার জন্যে আজকে আমার শেষ রক্ষা হয়ে গেল, সত্যি তুমি আমার জীবনে অনেক লাকি। তারপর অতুল সোনিয়া ও তার পরিবারকে তার বোনের বিয়েতে নিমন্ত্রণ করলো। সে সোনিয়ার বাবাকে বলতে লাগলো, কাকাবাবু আপনার কিন্তু আমার বোনের বিয়েতে আসতেই হবে, আপনি না থাকলে তো ওর বিয়েটা যে আমি কীভাবে দিতাম আমি সেটা বুঝতেই পারছি না, তাই আপনার এবং আপনার পরিবারকে আমার বোনের বিয়েতে অবশ্যই আসতে হবে, আমি আপনাকে আমার অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। তখনই সোনিয়ার বাবা বলতে লাগলো, অবশ্যই আমি চেষ্টা করব তোমার বোনের বিয়েতে যাওয়ার জন্য, আমি আমার সম্পূর্ণ পরিবার নিয়েই যাওয়ার চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যে ট্রেন কলকাতায় এসে থামলো এবং তারা নিজের নিজের গন্তব্যের দিকে রওনা দিয়ে দিল। অতুল বাড়িতে গিয়ে ট্রেনের সেই ঘটনার কথা সকলকে জানালো। অতুলের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। অতুলের মার তো মাথায় হাত পড়ে গেল, কারণ এত টাকার সোনা গয়না চুরি হয়ে গেছিল। তবে ট্রেনে অতুলের সেই ব্যাগ কে নিয়েছিল সেটা অতুল তখনও জানতে পারল না। অতুল সোনিয়া এবং তার পরিবারের সম্বন্ধেও নিজের মা বাবাকে জানালো। সে বলতে লাগলো, এমন এক ভালো পরিবার আছে যারা আমাকে 2 লাখ টাকা দিয়ে সাহায্য করেছে। এরপর অতুল বারবার সোনিয়াকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যে আমার বোনের বিয়েতে কিন্তু তোমাদেরকে অবশ্যই আসতে হবে। সোনিয়াও অতুলকে বলেছিল, 100 বার আমি আসবো, তুমি দেখো আমরা সপরিবারে আসবো। দেখতে দেখতে অতুলের বোনের বিয়ের দিনও কাছে চলে আসলো। বিয়ের দিন সোনিয়া তার সম্পূর্ণ পরিবারের সঙ্গে অতুলের বাড়িতে আসলো। অতুল এবং তার পরিবার সোনিয়ার পরিবারকে অনেক মান সম্মান করলো, তাদেরকে অনেক আদর যত্ন করলো। সোনিয়া ও তার 15 বছরের বোন দুজনেই সেদিন বাসর রাতে জেগেছিল। তারা সকলে খুব আনন্দ করেছিল। সোনিয়াকে দেখে এটা মনেই হচ্ছিল না যে সে ওই বাড়ির কেউ না, অর্থাৎ তাদের সঙ্গে ওদের আগে কোনোদিনও পরিচয় হয়নি। সোনিয়া খুব ভালো মনের একটি মেয়ে ছিল, খুব মিশুকে ছিল সে। মাত্র একদিনের পরিচয়ে সোনিয়া আর অতুলের মধ্যে ভালোবাসার এক গভীর সম্পর্ক স্থাপন হয়েছিল। বিয়ের অনুষ্ঠান খুব ভালোভাবেই সম্পন্ন হয়ে গেল। সোনিয়া নিজের বাবা মাকে নিয়ে আবারও নিজের বাড়ি ফিরে গেল। অতুলও তার বোনের বিয়ে দেওয়ার পর আবারও পাঞ্জাবে চলে গেল তার কাজ করতে। মাত্র 3 মাসের মধ্যেই অতুল সোনিয়ার বাবার সমস্ত টাকা ফিরিয়ে দিয়েছিল। তারপর অতুল সোনিয়ার বাবার কাছে সোনিয়ার সঙ্গে বিয়ে করার প্রস্তাব দিল। অতুল তার পরিবারকে নিয়ে সোনিয়ার বাড়িতে গেছিল এবং সোনিয়ার বাবাকে তার আর সোনিয়ার সম্বন্ধে সমস্ত কথা বলেছিল। সোনিয়ার বাবা যখন দেখলো যে অতুল এত ভালো মনের একটা ছেলে এবং সে ভালো কাজবাজও করে, তখন তিনি আর কোনো আপত্তি দেখালেন না। তিনি সোনিয়ার সঙ্গে অতুলের বিয়ে দিতে রাজি হয়ে গেলেন। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ের দিন ফিক্স করা হলো এবং নির্দিষ্ট দিনে তাদের খুব ভালোভাবেই বিবাহ সম্পন্ন হলো। এখন সোনিয়া আর অতুল সুখে শান্তিতে নিজেদের সংসার করছে। সোনিয়া অতুলের কাছে পাঞ্জাবেই থাকে এবং তারা একে অপরকে ভীষণ ভালোবাসে। তাহলে বন্ধুরা, এ তো হলো এক মিষ্টি প্রেমের গল্প, কিন্তু ট্রেনে যাত্রা করার সময় সব সময় নিজের জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখতে হয়, সতর্ক থাকতে হয়। এভাবে অসতর্ক হয়ে ট্রেনে কখনোই যাতায়াত করতে নেই। এছাড়াও ট্রেনে কোনো অচেনা ব্যক্তির কাছ থেকে কিছু খেতেও নেই। ট্রেনে কখনোই সোনা দানা এবং অনেক টাকা পয়সা নিয়ে যাতায়াত করতে নেই, কারণ দূরপাল্লার ট্রেনে কখন কি হয়ে যায় কেউই বলতে পারে না। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন। আপনারা যদি আমাকে ফেসবুকে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে আমাকে ফলো করতে পারেন। বন্ধুরা, আরও একটা কথা আপনাদেরকে বলতে চাই,
তা হলো এই যে কাহিনীগুলো, এই কাহিনীগুলো কিন্তু আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য অথবা আপনাদেরকে কোনোভাবে ব্যথিত করার জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলি তৈরি করা হয় যাতে আপনারা একটি সঠিক শিক্ষা পেতে পারেন এবং ভবিষ্যতে আপনারা বিভিন্ন বিষয়ে সতর্ক থাকতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।